আজকের বিষয় হলো মাইটোসিস কোষ বিভাজন। যে পদ্ধতিতে একটি কোষ বিভাজিত হয়ে কতগুলি অপত্য কোষ সৃষ্টি করে তাকে বলা হয় কোষ বিভাজন। আর মাইটোসিস কোষ বিভাজনে একটি কোষ থেকে দুটি অপত্য কোষ সৃষ্টি হয়। কোষ বিভাজন তিন ধরনের হয়: অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। এবং আজকে আমাদের আলোচ্য বিষয় হলো মাইটোসিস। জীব এককোষী থেকে বহুকোষী হয় এবং সব ক্ষেত্রেই কোষ বিভাজন দেখা যায়। এককোষী প্রাণীরা নিজেদের সংখ্যা বৃদ্ধি করে, আর অন্যদিকে বহুকোষী প্রাণীরা নিজেদের আয়তন বৃদ্ধি করে এবং তার সাথে সাথে নিজেদের জনন কোষও সৃষ্টি করে এই কোষ বিভাজনের মাধ্যমে। কোষ বিভাজিত হওয়ার আগে একটি দশা থাকে যাকে আমরা বলি ইন্টারফেজ। এই দশাতে কি হয় না, কোষের মধ্যে থাকা সমস্ত কিছুর কপি হয়, অর্থাৎ একটি থেকে দুটি করে তৈরি হয়। ধরো তোমার রুমে একটি পড়ার টেবিল আছে, তুমি তার একটি কপি করতে চাইছো, তাহলে শুধুমাত্র টেবিলটিকে কপি করলে হবে না, টেবিলের ওপরে থাকা সমস্ত কিছু, বই, খাতা, পেন, সমস্ত কিছু তোমাকে কপি করতে হবে। ঠিক সেরকমই ঘটনা ঘটে এই ইন্টারফেস দশাতে, যেখানে কোষের মধ্যে সব কিছু, অঙ্গাণু থেকে শুরু করে প্রোটিন, সমস্ত কিছুর কপি তৈরি হয়। এরপর আসে ক্যারিওকাইনেসিস, অর্থাৎ ইন্টারফেস হয়ে যাওয়ার পর নিউক্লিয়াসটি ডিভাইড করে, অর্থাৎ নিউক্লিয়াস বিভাজন হয়। তারপরে হয় সাইটোপ্লাজমের বিভাজন, যাকে বলা হয় সাইটোকাইনেসিস। এই দুটি যখন সম্পূর্ণ হয়ে যায় তখন একটি কোষ থেকে দুটি অপত্য কোষ সৃষ্টি হয় মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। এই নিউক্লিয়াসের বিভাজনকে চারটি ফেজে ভাগ করা হয়: প্রোফেজ, মেটাফেজ, এনাফেজ এবং টিলোফেজ। এবার আমরা প্রতিটা ফেজ আলাদা আলাদা করে আলোচনা করব। প্রোফেজ দশা, এখানে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষকে পাশাপাশি দেখানো হয়েছে। মাতৃকোষগুলি বিভাজন হওয়ার আগে সেখানে নিউক্লিয়াসে নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস এবং ক্রোমাটিন তন্তু থাকে, এবং প্রোফেজ দশা শুরু হলে এই ক্রোমাটিন তন্তুগুলো, অর্থাৎ সুতোর মতো যে ক্রোমাটিন তন্তু, এইগুলো নিজেদের মধ্যে পেঁচিয়ে মোটা হয়ে যায় এবং খুব ছোট হয়ে যায়। তখন সেটাকে আমরা বলি ক্রোমোজোম। এই ক্রোমোজোমগুলি দেখতে ঠিক এই রকম হয়ে যায়, যেখানে দুপাশে দুটো ক্রোমাটিড, মাঝে একটি সেন্ট্রোমিয়ার দ্বারা যুক্ত থাকে। এরপর আস্তে আস্তে নিউক্লিয়াসে নিউক্লিওলাস এবং নিউক্লিয় পর্দাগুলি নষ্ট হতে থাকে, এবং প্রাণী কোষের ক্ষেত্রে কিছু বেম তন্তু গঠন হয় সেন্ট্রোজোম থেকে, এবং উদ্ভিদ কোষের ক্ষেত্রে বেম তন্তু গঠন হয় মাইক্রোটিউবিউলস থেকে, এবং সেই বেম তন্তুর সঙ্গে ক্রোমোজোমগুলো যুক্ত হয় সেন্ট্রোমিয়ার দ্বারা, যা দেখতে ঠিক এই রকম হয়। এরপর শুরু হয় মেটাফেজ, যেখানে এই ক্রোমোজোমগুলি আস্তে আস্তে মেরু অঞ্চল থেকে বিষুব অঞ্চলের দিকে অগ্রসর হয় এবং একটি লাইনে সজ্জিত হয়, যেখানে একটি ক্রোমোজোমের ক্রোমাটিডগুলি দুটো আলাদা আলাদা পোলের দিকে মুখ করে থাকে। এরপর এই বেমতন্তুগুলি ক্রোমোজোমগুলিকে নিজের দিকে টানতে থাকে। এর ফলে কি হয়, মেটাফেজের একেবারে শেষের দিকে এই সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে যায়। এরপর শুরু হয় অ্যানাফেজ দশা, যেখানে এই ক্রোমাটিডগুলো ক্রমশ মেরুর দিকে অগ্রসর হতে থাকে এবং এই ক্রোমাটিডগুলোকে তখন অপত্য ক্রোমোজোম বলা হয়। এরপর আস্তে আস্তে বেম তন্তুগুলো লুপ্ত হতে থাকে, অর্থাৎ বেম তন্তুগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। ক্রোমাটিডগুলো দুই প্রান্তে পৌঁছে গেলে শুরু হয় টিলোফেজ দশা, এবং এটি একটি বিপরীত দশা, মানে এখানে নিউক্লিওলাস এবং নিউক্লিয় পর্দাগুলি পুনরায় তৈরি হয়ে যায়, এবং যে ক্রোমোজোমটি খুবই মোটা এবং ছোট হয়ে গিয়েছিল সেটি আবারও খুলে যায় আগের মতো, অর্থাৎ প্রোফেজ দশার প্রথমে যেরকম ছিল আবার ক্রোমোজোমগুলো সেই ধরনের ক্রোমাটিন তন্তু গঠন করে। টেলোফাজ দশা সম্পূর্ণ মানে সম্পূর্ণ দুটি নিউক্লিয়াস তৈরি হলো। এরপর শুরু হয় সাইটোকাইনেসিস, যেখানে সাইটোপ্লাজমটি বিভাজিত হয়। এক্ষেত্রে প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষের মধ্যে কিছু পার্থক্য আছে। প্রাণী কোষের ক্ষেত্রে এই সাইটোকাইনেসিস শুরু হয় একটি ভাঁজের মাধ্যমে, এবং সেই ভাঁজটি ক্রমশ বাড়তে বাড়তে সাইটোপ্লাজমকে দুটো ভাগে ভাগ করে দেয় এবং তৈরি হয় দুটি অপত্য কোষ। অন্যদিকে উদ্ভিদ কোষের ক্ষেত্রে শুরু হয় সেল প্লেটের মাধ্যমে, অর্থাৎ সাইটোপ্লাজম বিভক্ত হয় সেল প্লেটের মাধ্যমে, মাঝে একটি সেল প্লেট তৈরি হয় যা সাইটোপ্লাজমকে দুটো ভাগে ভাগ করে যায়, এবং এরপরে তৈরি হয় নতুন দুটি অপত্য কোষ। কোষ বিভাজনের মেটাফেজ দশাতে ক্রোমোজোমগুলো ছোট এবং মোটা হওয়ায় এদেরকে খুব ভালোভাবে অনুবীক্ষণ যন্ত্রে দেখতে পাওয়া যায়। এই মাইটোসিস বিভাজনকে সমবিভাজন বলা হয় কেন? কারণ এখানে যে মাতৃকোষটি বিভাজিত হয় সেখানে যে ক্রোমোজোম থাকে, অপত্য কোষও কিন্তু একই ক্রোমোজোম থাকে। যদি মাতৃকোষে দুটি ক্রোমোজোম থাকে তাহলে যে দুটি অপত্য কোষ সৃষ্টি হবে সেই দুটো অপত্য কোষও কিন্তু দুটি করে ক্রোমোজোম থাকবে, অর্থাৎ এখানে ক্রোমোজোম সংখ্যা হ্রাস হচ্ছে না, একই থাকছে। এই কারণে মাইটোসিসকে সমবিভাজন বলা হয়।
এরপর আমরা দেখব মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব ও তাৎপর্য। এখানে প্রধান তাৎপর্যটি হলো দেহ গঠন ও বৃদ্ধি, অর্থাৎ বহুকোষী জীবে দেহ গঠন ও বৃদ্ধি করতে মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব অপরিসীম। এরপর জননাঙ্গ সৃষ্টি হয় মাইটোসিস কোষ বিভাজনের দ্বারা। এছাড়া ক্রোমোজোমের সমতা, অর্থাৎ মাতৃকোষে যে ক্রোমোজোম থাকে অপত্য কোষেও কিন্তু একই ক্রোমোজোম থাকে। ক্ষতস্থান পূরণ, অর্থাৎ আমাদের দেহে যদি কোথাও কেটে যায়, ছিঁড়ে যায়, সেক্ষেত্রে নতুন যে কোষ সৃষ্টি হয় সেটি মাইটোসিস কোষ বিভাজনের জন্যই হয়। এছাড়া কোষের আকার আয়তন ঠিক রাখতে বা ক্ষয় পূরণ করতে বা ক্যান্সার সৃষ্টিতে এই মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব অপরিসীম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং এই ধরনের আরও ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটি প্রেস করতে হবে যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়।